নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার সোজাসুজি প্রশ্নের T20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না আমি। স্বর্ণালী প্রশ্ন করব সোজাসুজি। সোজাসুজি স্বর্ণালীর শুরুতেই আজকে আবারও সেই পুজো এবং পুজোর আবহে থিম এই নিয়ে আলোচনা করতেই হচ্ছে, কারণ বিতর্কটা কোথাও শুরু হয়েছে অনেক আগেই। আসলে বিভিন্ন সময় হয় না যে একটা বিষয় একটা একটা গতানুগতিক ভাবনা চিন্তা থাকে এবং সেখান থেকে বেরিয়ে আসার একটা প্রয়াস থাকে। এটাও ঠিক ঠিক যে সময় থেকে রবীন্দ্রনাথের গানের স্বরলিপির ওপর থেকে কপিরাইট উঠে গেল, সেই মুহূর্ত থেকে কোথাও সেই বিতর্কের অবকাশ থেকেই গেল যে আসলে রবীন্দ্রসঙ্গীত কিভাবে গাওয়া উচিত, বা যারা স্বরলিপি মেনে গাইছেন না তারা কেন গাইছেন না, কিন্তু কপিরাইট যে উঠে গেছে। ঠিক সেরকমই যে সময় থেকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব তার সেই সাবেকিয়ানা ছেড়ে বেরিয়ে এসে থিমের রমরমা শুরু হলো, সেই সময় থেকে কোথাও একটা বিতর্কের অবকাশ বোধহয় তৈরি হয়েই গিয়েছিল যে আসলে সেই থিমের ভাবনা চিন্তার জায়গা থেকে কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত, কোন বিষয়ে নয়, ঠিক কোন জায়গায় ভাবনা চিন্তা ছাপিয়ে গেলে বাঙালির সংস্কৃতি, বাঙালির উৎসব সবকিছু ভাবাবেগ সেই সীমানা কোথাও টপকে যাওয়া হয়, আর ঠিক কোন পয়েন্টের আগে সেই সীমানার মধ্যে থাকে। নিঃসন্দেহে যখন এই বিষয় নিয়ে আলোচনা করছি মানে বলার অপেক্ষা রাখে না, আলোচনা করার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে এই বাঙালির শ্রেষ্ঠ উৎসবের একটি পুজো প্যান্ডেলের থিম, যা নিয়ে আপনারা জানেন যে বিগত দুদিন ধরে বিতর্ক তুঙ্গে। আজকে আরো একবার প্রাসঙ্গিক, কারণটা পরে বলছি। আসলে বাঙালির শ্রেষ্ঠ উৎসব তো তাই বছর ভরের একটা অপেক্ষা থাকে। রাজ্যের এই মুহূর্তে স্লোগানও খুব তাৎপর্যপূর্ণ, ধর্ম যার যার, উৎসব সবার। যদিও বিখ্যাত লাইন, কিন্তু রাজনৈতিক দল তাদের প্রচারের ক্ষেত্রে এই লাইনটি বহুলভাবে প্রচার করেছেন, বহুলভাবে এটা ব্যবহার করেছে। কিন্তু সেই উৎসবকেই প্রতি বছরই যেতে হচ্ছে আদালতে। অন্তত বিগত কয়েক বছর ধরে কোথাও ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই দুর্গোৎসব, সেই উৎসবের শুরুতে বা শেষে বা বিসর্জন বা বিভিন্ন সময় বিভিন্ন কারণ নিয়ে আদালতে দ্বারস্থ হতে হয়েছে। আসলে বাঙালির উৎসবের সঙ্গে আইন যেন জড়িয়ে গিয়েছে অদ্ভুত কোনো এক মায়া জালে। কখনো পুজোর অনুমতি নিতে, কখনো বা পুজোর থিমে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ নিয়ে। বাগুইআটি নজরুল পার্ক উন্নয়ন সমিতির পর এবার দমদম পার্ক ভারত চক্রের পুজোর থিম নিয়ে সরব সমাজের একটা বড় অংশ। তবে প্রশ্ন উঠতেই পারে যে একজন শিল্পী তার ভাবনার বহিঃপ্রকাশ করতেই পারেন তার মতন করে, কিন্তু তার মানে তো এই নয় যে সৃষ্টি অন্য কারোর, তার সেই সৃষ্টি সেটা অন্য কারোর ধর্মে বা তার ধর্মীয় ভাবাবেগে আঘাত হানবে। সংবিধানের ৩৯ নম্বর ধারায় সেই ব্যক্তির মত বা ভাব প্রকাশের অধিকার দেওয়া হয়েছে। বাংলার শ্রেষ্ঠ উৎসবে ভারত চক্রের পুজোর থিমের ব্যবহার নিয়ে সেখানে এখন বিতর্ক পৌঁছে গিয়েছে আদালতের দরজায়, এই থিমে জুতোর ব্যবহার নিয়ে যদি স্পেসিফিক্যালি বলতে হয়। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে বাংলার শ্রেষ্ঠ পুজোকে কেন বারবার যেতে হচ্ছে আদালতের দরজায়, কেন বারবার যেতে হচ্ছে? গতবারও আমরা দেখলাম এই পুজোয়, সেই পুজোর ভিড় নিয়ন্ত্রণ, কোভিড বিধি, সেই সবকিছুকে কেন্দ্র করেও কোথাও আদালতের দরজায় যেতে হলো, যে কতজন প্রতিমা দর্শন করবেন, কিভাবে করবেন, কতজন নয়। এর আগে আমরা দেখেছি বিসর্জনকে কেন্দ্র করে আদালত, আর এবার পুজোর থিম। সত্যি এটা প্রশ্নের জায়গা থাকছে যে সত্যি কেন বারবার এভাবে বিতর্কে চলে আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে পুজো উদ্যোক্তাদের আইনি নোটিশ দেওয়া হয়েছিল এক আইনজীবীর। এবং শুধু তাই নয়, এই চটি দিয়ে যে মণ্ডপ সজ্জা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপিও। একদিকে রাজনৈতিক দলের অভিব্যক্তি, তাদের প্রতিক্রিয়া, এবং অন্যদিকে আইনি পদক্ষেপ, সব মিলিয়ে গোটা চিত্র ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে দেখবো আলোচনা শুরুর আগে। বাগুইআটির নজরুল পার্ক উন্নয়ন সমিতির পর এবার দমদম পার্ক ভারত চক্রের পুজো। দুর্গাপুজোর থিম ঘিরে ফের তীব্র বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে প্রতিমা তৈরি করে বিতর্কের কেন্দ্রে চলে এসেছিলেন
নজরুল পার্ক উন্নয়ন সমিতির পুজো উদ্যোক্তারা। নজরুল পার্কের থিম ভাবনায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সরাসরি রাজনীতিকরণের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। বিরোধীদের অভিযোগই শুধু নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে প্রতিমা তৈরি ঘিরে রয়েছে সমালোচনার ঝড়। মুখ্যমন্ত্রীর আদলে প্রতিমা তৈরি ধর্মীয় ভাবাবেগে আঘাতের সমান। মুখ্যমন্ত্রী ও তৃণমূলকে তুষ্ট করতে ধর্মীয় ভাবাবেগে আঘাত আনা হয়েছে বলে সরব বিভিন্ন মহল। কোনো নির্দিষ্ট মানুষের আদলে প্রতিমা তৈরির প্রয়াস ও থিম ভাবনা নিয়ে দেখা দিয়েছে তীব্র বিতর্ক। এই বিতর্কের রেশ কাটার আগেই আবারও বিতর্ক সেই দুর্গাপুজোর থিমকে কেন্দ্র করে। এবার বিতর্কের কেন্দ্রে দমদম পার্ক ভারত চক্র। ফের ধর্মীয় ভাবাবেগে আঘাত ও পুজোর রাজনীতিকরণের অভিযোগ। কৃষক আন্দোলনকে কুর্নিশ জানাতে ও লখিমপুরের ঘটনাকে তুলে ধরতে থিম সাজিয়েছেন দমদম পার্ক ভারত চক্রের পুজো উদ্যোক্তারা, আর তাতেই যাবতীয় বিতর্ক। মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে কৃষকদের ছেঁড়া জুতো, এমনকি প্রতিমার পাশেও রয়েছে জুতো। দমদম পার্ক ভারত চক্রের পুজোর এই থিম ঘিরেই যাবতীয় বিতর্ক। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে সরব বিভিন্ন মহল। সমালোচনার ঝড় রাজ্য জুড়ে। কৃষক আন্দোলনকে শুরু থেকেই সমর্থন করে আসছে তৃণমূল। লখিমপুরের ঘটনা নিয়েও সরব ঘাসফুল শিবির। এই বিষয় নিয়ে পুজোর থিম। দমদম পার্ক ভারত চক্রের পুজোর থিমেও রাজনীতিকরণের প্রয়াসের অভিযোগ তুলছে বিরোধীরা। এর বিরুদ্ধে যে জনমত উত্তাল হয়ে উঠছে এবং যে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে তাকে আমি স্বাগত জানাই। শিল্পীর স্বাধীনতার একটা লিমিট সবসময় থাকে, একটা সীমা সবসময় থাকে, সেই সীমা ছাড়িয়ে যাওয়া যায় না। এবং যদি সীমা ছাড়িয়ে যাওয়া যায় তাহলে দেশের আইন সেখানে পদক্ষেপ করতে বাধ্য। টুইটে অবিলম্বে মণ্ডপ থেকে চটি সরানোর দাবিতে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটে তিনি লিখেছেন, দমদমের একটি পুজোর মণ্ডপ সজ্জা জুতো দিয়ে করা হয়েছে। শিল্পীর স্বাধীনতার নামে মা দুর্গাকে অসম্মান করার জঘন্য প্রয়াস বরদাস্ত করা যায় না। মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের কাছে আবেদন, আপনারা হস্তক্ষেপ করে ষষ্ঠীর আগেই মণ্ডপ থেকে জুতো সরাতে পুজো উদ্যোক্তাদের বাধ্য করান। যদিও দুর্গাপুজোর রাজনীতিকরণের অভিযোগ অস্বীকার করেছেন দমদম পার্ক ভারত চক্রের পুজো উদ্যোক্তারা। তাদের দাবি, যারা আমাদের অন্ন যোগায় তাদের সম্মান জানাতেই এই থিম ভাবনা। কৃষক আন্দোলন কি? কোন কৃষক আন্দোলন? কৃষক আন্দোলন শতাব্দী ধরে চলে আসছে, যেখানে নীল বিদ্রোহের কথা আমরা বলেছি, যেখানে আমরা কুকা আন্দোলনের কথা বলেছি, আমরা সন্ন্যাসী আন্দোলনের কথা বলেছি, আমরা এখানে তেভাগা মুভমেন্টের কথা বলেছি, তেলেঙ্গানার আন্দোলনের কথা বলেছি এবং তার সাথে সম্প্রতিকালের আন্দোলনের কথা বলেছি। তবে পুজো উদ্যোক্তারা যে দাবিই করুন না কেন, ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে এক আইনজীবী আইনি নোটিশ ধরালেন। ফলে থিম বিতর্ক ঘিরে বিপাকে দমদম পার্ক ভারত চক্রের পুজো উদ্যোক্তারা। রিপাবলিক বাংলা। আর এই নিয়ে আলোচনা করবো, তবে তার আগে এই যে তিনটে প্রশ্ন দিয়ে প্রথমেই আজকে শুরু করছি আজকে আলোচনা, সেই তিনটে পোল কোয়েশ্চেনের দিকে নজর রাখা যাক। আজকে প্রথম পোল কোয়েশ্চেন, যার উত্তর অবশ্যই আপনারা দেবেন। থিম নিয়ে আইনি পদক্ষেপ আদৌ কি কাঙ্ক্ষিত? 2, থিম ভাবনায় আরো কি বেশি সতর্ক থাকা উচিত ছিল শিল্পীর? এবং পোল কোয়েশ্চেন, থিম শিল্পীর ভাবনার পরিসর কি সংকুচিত হচ্ছে? বিভিন্ন সময় যখন এই খবরের আমরা পুঙ্খানুপুঙ্খ কভারেজ দেখাচ্ছি, যখন এই খবর দেখছি এবং সেই নিরিখে আপনাদের যে ধরনের প্রতিক্রিয়া পাচ্ছি আমরা, তার নিরিখে এই তিনটে পোল কোয়েশ্চেন, কারণ দু তরফ থেকেই দু ধরনের মন্তব্য আসছে। একদিকে যেখানে বলা হচ্ছে যে শিল্পীর নিঃসন্দেহে শিল্পীর ভাবনা চিন্তার জায়গা পরিসর নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়, কিন্তু সেখানেও একটা কোথাও সীমা থাকা উচিত। আরেক দল বক্তব্য যে শিল্পীর ভাবনার পরিসর, সেখানে কেন হানা দিচ্ছে আইন? এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, বিতর্কেও থাকবো। তবে তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বিজেপি নেতা তথাগত রায়, আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতে তথাগত বাবু আপনার কাছে চলে যাই। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। ইতিমধ্যে তথাগত দা, এই বিতর্ক চরম আকার নিয়েছে। ইতিমধ্যে আইনি নোটিশও দেওয়া হয়েছে এই পুজো উদ্যোক্তাদের। সেক্ষেত্রে দাঁড়িয়ে দুটো ভাবনা চিন্তা চলে আসছে কোথাও। এক হচ্ছে যে এক দলের বক্তব্য যে শিল্পীর ভাবনার পরিসর সেটাকে সংকুচিত করে দেওয়া হচ্ছে, শিল্পী যা খুশি ভাবতে পারেন, সেই ভাবনার স্বাধীনতা কেন নেই। আর দ্বিতীয় দলের বক্তব্য হচ্ছে যে শিল্পীর ভাবনা চিন্তার স্বাধীনতা মানে এই নয় যে সেটা ধর্মীয় ভাবাবেগে সেখানে আঘাত করবে বারবার।
কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে অনেক উদাহরণও সেক্ষেত্রে চলে আসছে আমাদের এখানে, সে মকবুল ফিদা হোসেন থেকে শুরু করে রাজা রবি বর্মা থেকে শুরু করে। আসলে সত্যিই কি এই থিম নিয়ে যে আলোচনা বিতর্ক চলছে সেই বিতর্কের মধ্যে কি পড়ে সত্যি সত্যি এই বিষয়টা আসছে সামনে যে শিল্পীর ভাবনা চিন্তার পরিসর সংকুচিত হচ্ছে? আপনি কি মনে করেন? এর মধ্যে দুটো ব্যাপার ওতপ্রোত হয়ে আছে। প্রথমটা হলো একটা রাজনৈতিক চাটুকারিতা আছে। এই তথাকথিত কৃষকদের আন্দোলন শুধু পাঞ্জাব আর হরিয়ানা উত্তরপ্রদেশের অংশে সীমাবদ্ধ, বাকি ভারতে এটা কোনো রকম মর্যাদা পায়নি। পশ্চিমবঙ্গে ওই আন্দোলন করার চেষ্টা করেছিল, সেখান থেকে তথাকথিত কৃষক নেতারা এসে সেটাতে কোনো লাভ হয়নি। সেইটাকে আবার পশ্চিমবঙ্গে চাগিয়ে তোলার জন্য, রাজনৈতিক চাটুকারিতা করার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্য এই দমদম পার্ক এই জিনিসটা করেছেন। আর দ্বিতীয় হচ্ছে যে বাম আমল থেকে একটা চিন্তা চলে আসছে যে যে যত হিন্দুদের অপমান করতে পারে, হিন্দু দেবদেবীদের অপমান করতে পারে, সে তত প্রগতিশীল। এবং যখনই সেটা নিয়ে আপত্তি করা হচ্ছে তখনই সেটা নিয়ে শিল্পীর স্বাধীনতার প্রশ্ন তোলা হয়। এই অপমান কিন্তু অন্য কোনো ধর্মের কোনো দেবদেবীকে কখনো করা হয় না। কোনো আল্লাহকে কোনোভাবে অপমান করবার বা কোনো শিখ গুরুকে কোনোভাবে অপমান করবার সাহস বা স্বাধীনতা কারণ নেই। কিন্তু হিন্দু দেবদেবীকে অপমান করলে কোনো দোষ হয় না, উল্টে সেই প্রগতিশীল তকমা পাওয়া যায়। আর সেখানে যখন কেউ আপত্তি করে তখন বলা হয় না না, শিল্পীর স্বাধীনতায় হাত দেওয়া চলবে না। শিল্পীর স্বাধীনতাটা একটা পবিত্র ব্যাপার। আমি যে শিল্পী আছেন তার কাছে একটা প্রশ্ন রাখি, আমি সেই শিল্পী কি নিজের জন্মবৃত্তান্ত দেখাতে পারবেন ছবিতে? যদি পারেন তাহলে আমি মেনে নেব যে তার স্বাধীনতা ঠিক আছে। আর যদি নিজের জন্মবৃত্তান্ত না দেখাতে পারেন তাহলে আমি বলবো যে শিল্পীর স্বাধীনতার কথাটা একটা ভণ্ডামি। এবং এটা করে আর কিছু না, এই যে হিন্দু ধর্মকে অপমান করা হলো সেই জিনিসটা একটা, এর উপরে একটা তকমা দেয়া হচ্ছে শিল্পীর স্বাধীনতা বলে। কোনো স্বাধীনতাই অবাধ নয়, পৃথিবীতে কোনো স্বাধীনতা অবাধ নয়। সব স্বাধীনতা সার্কামস্ক্রাইবড যাকে বলে, অর্থাৎ দেশের সংস্কৃতি, কৃষ্টি, ইতিহাস এর সঙ্গে সামঞ্জস্য রেখে শিল্পীর স্বাধীনতা ঠিক হয়। এবং সেটা যদি না হয় তাহলে তার বিরুদ্ধে জনমত যেমনি গঠিত হবে তেমনি আইনি পদক্ষেপ নেওয়া হবে। এবং দুটোই হচ্ছে, এবং তাকে আমি স্বাগত জানাচ্ছি। যে কাজটি করেছে দমদম পার্ক সেটা অত্যন্ত গর্হিত কাজ, অত্যন্ত নিন্দাযোগ্য কাজ, এবং সেটাকে আমি সব রকমভাবে তার বিরুদ্ধে আমার ব্যক্তিগত ঘৃণা প্রকট করছি। তথাগতবাবু, আমি আপনার প্রসঙ্গ ধরেই বলছি। আপনি বললেন যে সমস্ত স্বাধীনতা, কোনো স্বাধীনতাই অবাধ নয়, মানা গেল কোনো স্বাধীনতা অবাধ নয়, প্রত্যেক ক্ষেত্রে একটা না একটা কোথাও সীমা থাকে। কিন্তু শিল্পীর ভাবনার ক্ষেত্রে ধর্মীয় ভাবাবেগে আঘাতের বিষয়টা, এই বিষয় নিয়েও এইটাও তো আসছে যে ধর্মীয় ভাবাবেগের আঘাতের জায়গাটা আসছে কেন? সেখানে তো মূর্তি বা প্রতিমা, এই জায়গাটা ধর্ম নিয়ে তো কোনো ছেলে খেলা হচ্ছে না, বা ধর্ম নিয়ে তো সেখানে তো কোনো আঘাত করা হচ্ছে না। একটা থিম যেটা বাইরের জায়গা, বাইরের অংশ, সেই মণ্ডপে যদি ভাবনা চিন্তা থাকে তাহলে কেন এটাকে ধর্মীয় ভাবাবেগের সঙ্গে গুলিয়ে ফেলা হচ্ছে? আমরা এমন একটা দেশে বাস করি যে দেশে মকবুল ফিদা হোসেনের আঁকা নিয়ে তার স্টুডিও পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মনে হচ্ছে না কি যে এখানে ধর্মীয় ভাবাবেগের বিষয়টা কোথাও জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে? ওটা কিসের মণ্ডপ? কারুর বিয়ের মণ্ডপ, না কারুর অন্নপ্রাশনের না শ্রাদ্ধের মণ্ডপ? ওটা দুর্গা পুজোর মণ্ডপ, শারদোৎসব নয়, দুর্গা পুজো, মা দুর্গার পুজো, মা দুর্গার অকাল বোধনের পুজো। সেখানে জুতো দেখানো হচ্ছে আর সেটা ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হচ্ছে না? কাকে কে বোকা বোঝাচ্ছে? তথাপি আমি এই বিষয়ে বলছিলাম যে আমি যখন যে বিষয়টা বিরোধীরাও মানে এর বিপক্ষে যারা রয়েছেন, আমি শুরুতেই বললাম যে দুটো মতামতই সামনে আসছে।
তাদের বক্তব্য আমি কিছুক্ষণ আগে বললাম যে মকবুল ফিদা হোসেনের উদাহরণটা সামনে টানা হচ্ছে যে সেখানে এই যে যখনই শিল্পী তার শিল্পের ভাবনা চিন্তার বহিঃপ্রকাশ ঘটান তখনই কোথাও একদল চলে আসে রে করে, এবং সেখানে এর আগেও আমরা দেখেছি এদেশেই দেখেছি আমরা, সেখানে তাদের স্টুডিও জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেই শিল্পীর ক্যানভাস পুড়িয়ে দেওয়া হয়েছে। মানে এটাও কি তাহলে আমরা অন্য সংস্কৃতি তৈরি করছি, নাকি সত্যি সত্যি এই জিনিসগুলো নিয়ে প্রতিবাদ করার দরকার রয়েছে? না, আমি বলছি তো, আমি একটুখানি আগে যেটা বললাম, অন্য কোনো শিল্পী যদি মকবুল ফিদা হোসেনের জন্মবৃত্তান্ত একটা ছবিতে আঁকেন, সেটা কি ভালো হবে, না সেটা সমর্থনযোগ্য হবে? এই প্রশ্নটা আমি সাধারণ দর্শক সাধারণের কাছে রাখছি। আমার মনে হয় না সেটা ভালো হবে। আমার মনে হয় না কারুর জন্মবৃত্তান্ত এভাবে ছবিতে দেখাবার বা কোনো ভাস্কর্যে দেখাবার স্বাধীনতা কারুর আছে, এবং যদি না থাকে তাহলে মা দুর্গার মণ্ডপে এরকম ধরনের জুতো দেখাবার স্বাধীনতা ওখানকার আয়োজকদের নেই। তারা রাজনৈতিক চাটুকারিতার জন্য এই কাজটি করেছেন। অনেক ধন্যবাদ তথাগত দা, অনেক ধন্যবাদ। তথাগত রায় আমাদের সঙ্গে ছিলেন। তথাগত দার সাফ বক্তব্য যে এখানে থিমের ভাবনা দিয়ে যে শিল্পীর স্বাধীনতা বা পরিসর নিয়ে আলোচনা করা হচ্ছে, সেখানে সাফ বক্তব্য যে এটা মা দুর্গার মণ্ডপ, পুজোর মণ্ডপ, সেখানে এই স্বাধীনতার ক্ষেত্রে স্বাধীনতার নাম দিয়ে সেখানে যা খুশি করার অধিকার কারণ নেই, তাহলে এরকম প্রতিবাদ চলবে। এবং একই সঙ্গে তার স্পষ্ট বক্তব্য যেটা কোথাও রাজনৈতিক চাটুকারিতা চলছে। এর আগে আমরা দেখেছিলাম এই বিষয় নিয়ে, এর আগেও বিজেপি সরব হয়েছে, যেখানে মা দুর্গার মূর্তি সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর আদলে তৈরি করা হয়েছে। এরপর নতুন বিতর্কের ওপর বিতর্ক। এই নিয়ে সত্যি সত্যি শুধুমাত্র উৎসব, নাকি একই সঙ্গে উৎসবকে সামনে রেখে রাজনৈতিক চাটুকারিতা, নাকি সত্যি সত্যি উৎসবের মধ্যে যে ধর্মীয় ভাবাবেগ রয়েছে সেই ভাবাবেগের গুরুত্ব কোথাও কমে গিয়ে অন্য কিছুর গুরুত্ব বেড়ে যাচ্ছে? আসল ছবিটা কি? আমরা আলোচনায় আসবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন এর বাইরেও রয়েছেন রাজর্ষী লাহিড়ী, বিজেপি মুখপাত্র, আপনাকে স্বাগত। রয়েছেন অনিন্দ্য সিনহা রায়, রাজনৈতিক বিশ্লেষক, এবং রয়েছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। আমি দুজনের কাছেই আসবো, তবে তার আগে সব্যসাচী বাবু আপনার কাছে আসি। পুজোর সঙ্গে মানে আইনের রাস্তা, আইনের সঙ্গে সম্পর্ক বিগত কয়েক বছর ধরে ভীষণ রকমের কাছাকাছি কোথাও চলে এসেছে। মানে দুর্গাপুজো মানেই হচ্ছে কোথাও একবার আইনের দরজা হয়ে আইনের দরজা দিয়ে কোথাও ঘুরে আসা, তা সে বিসর্জন হোক, কোভিড বিধি হোক, আর এবারে থিম বিতর্ক। কেন আমরা এই আইনি জটিলতাগুলোকে ওভারকাম করে শেষ পর্যন্ত এই উৎসব নিয়ে মারতে পারছি না? এবং একই সঙ্গে যে বিষয় নিয়ে এবার নতুন করে আইনি নোটিশ পেল এই পুজো কমিটি, সে জায়গা থেকে দাঁড়িয়ে আইনি পথে কি আদৌ এটা মোকাবিলা করা সম্ভব হয় বলে মনে হয় আপনার? সব্যসাচী বাবু, আপনি কি বলেন? দেখুন, বাংলায় যে পুজো আমরা করি, পুজো অংশগ্রহণ করি, এটা প্রথম থেকেই মানুষের সৃজনে, ধর্মীয় চিন্তা ভাবনা, ভক্তি সবকিছু মিলে একদম জন্মলগ্ন থেকেই পুজোর যে বৃত্তান্ত যদি আপনারা দেখেন, সেটা কিন্তু ডেভেলপড হয়েছে। একদম আইকোনোলজি থেকে যদি আপনারা তার ইতিহাসও খোঁজেন, দেখবেন যে মহিষাসুর মর্দিনীর বিভিন্নভাবে তার মূর্তি এশিয়া জুড়ে পাওয়া যায়, এবং সেই মূর্তির একটি মূর্তি বিভিন্নভাবে বিবর্তিত হয়ে আমরা যে দুর্গা প্রতিমা আমাদের বাংলাতে পূজিতা হন, সেই মূর্তির যে উদ্ভব হয়েছে। যদি আপনারা ঐতিহাসিক ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বই দেখেন, তাহলে দেখতে পাবেন তার উদ্ভব কিভাবে হয়েছে। কিন্তু এই উৎসবের সাথে ধর্ম এবং উৎসবের সাথে রাজনীতির যে সম্পর্কটা, এটা বোধহয় প্রত্যেক বছর বিভিন্নভাবে বদলাতে থেকেছে। আমি আজকে নয়, এই সম্পর্কটা একেবারে ব্রিটিশ জামানার মাঝামাঝি সময়ে যখন কুইন ভিক্টোরিয়া আছেন, সেই সময় থেকে যখন শাসনে এসছেন, তাকে তৈলমর্দন করবার জন্য এক শ্রেণীর জমিদার বাবু কলকাতার বুকে দুর্গা প্রতিমার মুখের আদল করেছিলেন কুইন ভিক্টোরিয়ার মতো। আমরা ইতিহাসে সেই সাক্ষ্য পাই। আসলে পুজোর সাথে রাজনীতির শাসক সবসময় জড়িয়ে পড়েন। বাংলার ইতিহাসে আজকে যারা শাসক, তারা প্রত্যেকেই কিন্তু, মানে তথাগতবাবু একটু আগে বলছিলেন, এবং আজকে যারা বাংলার শাসক, এরা দুজনেই প্রতি মুহূর্তে নানাভাবে কিন্তু পুজোর সঙ্গে নানাভাবে তারা যুক্ত থাকেন। আমার আপত্তিটা এই জায়গায়, রাজনীতির মানুষজন তারা সরাসরি যখন ধর্মীয় কোনো অনুষ্ঠানের সংগঠনের সঙ্গে যখন যুক্ত হয়ে পড়েন, তখন কিছু বিপদ থাকে। অবশ্যই সেটা আমার ব্যক্তিগত মত, কিন্তু এর বাইরে কেউ থাকতে পারে। কিন্তু মুশকিলটা কোথায় হচ্ছে, যে বাংলাতে যবে থেকে
অনুদান দিয়ে সরকারি টাকা দিয়ে পুজো করানো হচ্ছে, বাংলাতে জবে থেকে সরকারি টাকায় দুর্গা কার্নিভাল করানো হচ্ছে, জবে থেকে ইমাম ভাতা দেবার কালচার শুরু হয়েছে, জবে থেকে পুরোহিত ভাতা দেবার কালচার শুরু হয়েছে, তবে থেকে কিন্তু তথাগত বাবুদের সাহসটাও বড্ড বেড়ে যাচ্ছে এই যে কথাগুলো বলবার জন্য। আচ্ছা কি রেখেছে? আচ্ছা চটির জায়গায় খড়ম হলে তথাগত বাবু কি বলতেন? চটির জায়গায় যদি খড়ম দেয়া হতো, চটি মানে পাদুকা, আচ্ছা খড়ম ও পাদুকা উপনয়ন হয় না বিভিন্ন লোকের বাড়িতে? উপনয়নে খড়ম ব্যবহৃত হয় না? তথাগত বাবু কিছু গুরু টুরুর কথা বলছিলেন, হিন্দু ধর্মের প্র্যাকটিসের মধ্যে খড়ম করে অনেকে যায় না, আমি আসবো সেই শুভজিৎ দা। পাদুকার ব্যবহার করাটা কি ভুল? আচ্ছা, আমি এই বিষয় নিয়ে আসবো, আমাদের সঙ্গে তো রয়েছেন রাজস্বীর কাছে আসবো। রাজস্বী, সুতরাং না, আমি লাস্ট যে কথাটা বলতে চাইছি, হ্যাঁ। শেষ কথাটা, আইন একটা জায়গায় আসতে হবে। আমাদের দেশ, এখানে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা আছে। শিল্পী স্বাধীনতা তার চিন্তা চেতনা থেকে তিনি প্রকাশ করেছেন, এ নিয়ে মত থাকবে কেন? পুজোর রিচুয়ালসে গন্ডগোল হলে আপনি বলতে পারেন, তা আপনার বক্তব্য থাকতে পারে, কিন্তু আপনি একজন শিল্পীর স্বাধীনতা নিয়ে আপনি এতটা বক্তব্য রেখে দিচ্ছেন যে সেখানে প্যান্ডেল খুলে দিতে হবে। এটা না, অদ্ভুত। সেক্ষেত্রে সব্যসাচী বাবু, তাহলে আপনি এগুলোকে কোনোভাবেই সমর্থন করছেন না? আপনার মনে হয় এটা থিমের পার্ট হতেই পারে, এখানে ধর্মীয় ভাবাবেগের হতেই আঘাত পারে, লাগার কোনো বিষয় 100 নয়। শিল্পীর কল্পনাতে যা খুশি আসতে পারে। তো একটাই টেস্ট হবে এখানে, সেই টেস্ট হচ্ছে যদি সেটা দেখা যায় কোন নেতা নেত্রী তার নিজের ইমেজ বিল্ডিং করার জন্য সরকারি টাকা ব্যবহার করিয়েছেন এবং নিজের মূর্তি তৈরি করিয়ে পুজো করেছেন, অবশ্যই এভিডেন্স আছে একটি ক্লাবের বিরুদ্ধে, সেই ক্লাবের বিরুদ্ধে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের মামলা করা যেতে পারে। রাজস্বী কি বলবেন এই সঙ্গে বিষয় সঙ্গে নিয়ে? যার বারবার মূর্তি উঠে আসছে যে প্রবর্তন হচ্ছে তাকেও করা যেতে পারে। কোথাও একটু বেশি, যেহেতু রাজ্যের প্রধান বিরোধী দলের কাছে একটা বড় অস্ত্র কোথাও চলে এসেছে, এটা নিয়ে বেশি তারা সরব হচ্ছে। বিষয়টি কি আদপে তাই? প্রথম কথা হচ্ছে গোড়াটা কোথায়, সমস্যাটা কোথায়, সেই রুট কজ অ্যানালিসিসটা করতে হবে। যে রাজ্যে কালচারাল ন্যাশনালিজম 34 বছর ধরে রিপ্লেস করা হয় কালচারাল মার্কসিজম দিয়ে, 80-র দশকের দুর্গা পুজো একটি বিখ্যাত পূজা বার্ষিকী, নিশ্চয়ই মানুষ বুঝতে পারছেন কোন পূজা বার্ষিকীর কথা বলছি, যেখানে দুর্গা পুজোকে ধীরে ধীরে দুর্গোৎসব বলে অভিহিত করা হয়, যেটা দুর্গোৎসব থেকে শারদোৎসবে পরিণত হয়, পরে 2000-এর দিকে সেটা শারদিয়াতে পরিণত হয়। অর্থাৎ প্রথমে দুর্গা পুজোর মধ্যে থেকে পুজো বাদ গেল, তারপরে দুর্গা বাদ গেল, তারপরে উৎসব বাদ গেল। দুর্গা পুজো যে একটি ধর্মীয় আচার অনুষ্ঠান, যাকে ঘিরে একটি উৎসব হয়, এই জিনিসটা বাঙালি হিন্দুকে ভুলিয়ে দেওয়া হলো। এটা কোনো ধর্মীয় রীতিনীতি অনুষ্ঠান নয়, এটা একটা সোশ্যাল গ্যাদারিং, একটা সোশ্যাল কার্নিভাল, যেটাকে আর এক কাঠি উপরে নিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মা দুর্গাকে র্যাম্প ওয়াক করিয়ে। একডালিয়া এভারগ্রিন ক্লাবের ঠাকুর সুব্রত মুখার্জির পুজো বলে যেটি পরিচিত, সেটি বিসর্জনের জন্য ট্রাকের মধ্যে উঠে গেল, উঠে বিসর্জনের দিকে এগোবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে বলছেন, সুব্রত দা আপনিও কার্নিভালে পার্টিসিপেট করুন। দশমীর রাত্রির থেকে নিয়ে একাদশী দ্বাদশী মা দুর্গা রাস্তায় ট্রাকের ওপরে থাকলেন। তো এটা হচ্ছে জ্যোতিবাবুর সব থেকে বড় কৃতি ছাত্রী, তিনি আরো এক ধাপ ওপরে নিজেকে নিয়ে যাবেন, সেই জায়গাটাতে উনি নিয়ে যাচ্ছেন। এবং আইনি পদক্ষেপ আজকে দাঁড়িয়ে যেটা হচ্ছে, রাজস্বী, আমারও এখানে একটা বক্তব্য রয়েছে যে এখানে যদি সত্যি সত্যি আমরা যদি সেইভাবেই ভাবি, তাহলে তো বিসর্জন নিয়েও তাহলে অবশ্যই কালচারাল ন্যাশনালিজম নিয়ে কথা হবে। মা দুর্গার পুজো আরম্ভই হয়েছিল সমগ্র ভারতবর্ষের বিপ্লবীদেরকে এক জায়গায় নিয়ে আসার জন্য। যে দুর্গা পুজো দেখে, পশ্চিম বাংলার বাঙালি হিন্দুর দুর্গা পুজো দেখে লোকমান্য বাল গঙ্গাধর তিলক উদ্বুদ্ধ হয়ে মহারাষ্ট্রের গণেশ উৎসব চালু করলেন, যে এটাই তো স্থান যেখানে ভারতবর্ষের সমস্ত বিপ্লবীরা একত্রিত হবে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। ঋষি বঙ্কিমচন্দ্রের কথায়, যে ঋষি বঙ্কিমচন্দ্র মা দুর্গাকে দর্শন করেছিলেন, ত্বংহি দুর্গা দশপ্রহরণ ধারিণী কমলা কমলদল বিহারিণী বাণী বিদ্যাদায়িনী, দেশমাতৃকাকে দুর্গা রূপে বর্ণনা করেছিলেন লোকমান্য বাল গঙ্গাধর তিলক। বামপন্থীরা যেটাকে নিয়ে ছেলেখেলা করেছে। আসছে সব্যসাচী
শুভসাচিদ আপনার কাছে কি আসছি। ছেলে খেলা বলছেন না? সাল আমি বাদ আসছি আপনার করেছে কাছে। দুর্গা পূজনে, আপনারা এক এক করে করেননি বলুন। প্রশান্ত সুর বিসর্জনে, করেননি 82 সালে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি নতুন বিসর্জনের রীতিনীতি প্রবর্তন করছেন? প্রশান্ত সুরে 82 সালেই তো বিসর্জনের সময় বেঁধে দিয়েছিলেন। তিনি যখন পুর নগর উন্নয়ন মন্ত্রী ছিলেন, আনন্দবাজার পত্রিকার খবরের কাগজ পাতাগুলো উল্টে দেখান। আরম্ভ আপনারা করেছেন, আপনারা অস্বীকার কোনোদিন করতে পারবেন না। আপনারা চাননি যেখানে প্রত্যেকটি হিন্দু সাধু সংগঠন, মঠ, মিশন, আশ্রমকে আপনারা কন্ট্রোল করতে চেয়েছেন, রামকৃষ্ণ মিশনকে কন্ট্রোল করতে চেয়েছেন। দালালি করেছেন অনেক। আপনাদের পূর্বপুরুষরা দালালি করেছে, আর আপনারা সেই দালালি করছেন। আমাদের কোন পূর্বপুরুষ দালালি করেছে? আপনাদের পূর্বপুরুষ তো বড় বেশি দালালি করেছে। বাধা যতীনের বিশ্বাসঘাতক চেনার বংশধরেরা কোন কথা বলছে? তাদের আইডিওলজিক্যাল বংশধর যারা। শুভসাচিদা রাজস্বী, বাধা যতীনের বিশ্বাসঘাতক চেনার পার্টি কমিউনিস্ট পার্টি, তাদের কাছ থেকে সব শুনবো না। রাজস্বী প্লিজ, আমরা এই মুহূর্তে এই একটি প্যান্ডেল নিয়ে আরে ব্রিটিশের চালাতে এটা ডাইনিয়া ছিল, পিসি যোশী ছিল কানপুর কনস্পিরেসি কেসে মার খেয়ে কারা কি দিয়েছিল। কেরালা থেকে তো আপনাদের আরটিআই করা, আপনাদের সরকারের কাছে আরটিআই করা ডিটেইলস পাঠিয়েছে। আপনারা সম্পূর্ণ অন্যদিকে চলে যাচ্ছেন। আমরা এখানে হিস্টোরিক আলোচনার মধ্যে নেই। পশ্চিম আমরা বাংলায় এইভাবে- যামিনী রায় হচ্ছেন শিল্পী, ব্রিটিশ পশ্চিম পুলিশের বাংলায় দালাল, রামকিঙ্কর বেদ শিল্পী। ব্রিটিশের দালাল, তারা কি এই সেই কথাগুলো শিল্পীর বলবেন স্বাধীনতা আপনারা? কখনো তারা নিজেদের বাংলার মর্যাদা হানি শিল্পীর করেছেন? স্বাধীনতাকে আজকে মকবুল বন্ধ ফিদা করতে হোসেনের কথা পারবেন না। বলছেন যে উলঙ্গ মা সরস্বতীর বাংলার ছবি শিল্পীর আঁকছে, স্বাধীনতাকে মা বন্ধ কালী করতে উলঙ্গ ছবি পারবেন। আঁকছে। তার কথা আপনাদের ক্ষমতা যার থাকে, যেটা ইচ্ছা তো আপনারা করবে। কোনোদিন কোন অন্য আপনাদের ধর্মের কোথায়? কাউকে কোনো আপনাদের এরকম ছবি কোথায়? এঁকে দেখান, ফাতিমা বিবির আপনাদের ছবি এঁকে, কোথায়? মোহাম্মদের ছবি এঁকে। কোথাকার কত রঘুনন্দন ক্ষমতা আছে এসছেন আপনাদের? আপনাদের কোথাকার মুখ্যমন্ত্রী রঘুনন্দন বুদ্ধদেব এসছেন ভট্টাচার্য আপনারা? বলেছিলেন মাদ্রাসা কোথাকার জঙ্গি তৈরির রঘুনন্দন কারখানা, এসছেন? সেই কথা তাকে ফেরত নিতে হয়। কোথাকার রঘুনন্দন এসছেন আপনারা, যে আপনাদের কথা আমরা শুনবো? আরে আপনারা দালালি রঘুনন্দনের কথা কেন শুনবেন? আপনারা তো মার্কসের কথা রাজস্বী, শুনবেন, ইন্টেন্সের কথা, রাজস্বী, please। ম্যাকিয়াভেলির কথা শুনবেন। শুভসাচিদা। আপনারা ম্যাকিয়াভেলির কথা শুনবেন, শুভসাচিদা, আপনারা সেই সময় যখন ভারতবর্ষের মাটিতে মহাপ্রভু চৈতন্যকে হেঁটে বেড়াচ্ছেন, তার কথা শুনবেন না। এক মিনিট। আপনারা প্লিজ এইভাবে আলোচনাটাকে ডাইভার্ট করে দেবেন না। আমরা আপাতত একটা মণ্ডপ নিয়ে কথা বলছি এবং সব্যসাচী স্পষ্ট জানিয়েছেন যে মণ্ডপ বাইরের থিম, সেই থিমে জুতো হোক, খরম হোক, যা কিছু হোক, সেখানে অন্তর্বাস হোক, তা নিয়ে মণ্ডপ সাজানো যেতেই পারে, এখানে কারোর কিছু বলার নেই। ধর্মীয় ভাবাবেগে এখানে আঘাতের কোনো প্রশ্নই উঠছে না। হ্যাঁ, এর সঙ্গে আরো একটা বিষয় অ্যাড করেছেন সব্যসাচীদা। তিনি বলছেন যদি রাজনৈতিক চাটুকারিতা হয় তাহলে নিশ্চয়ই এটা বিষয়টা নিন্দনীয়। আমার প্রশ্ন এই জায়গাতেই যে রাজনৈতিক চাটুকারিতার জায়গাটাই যদি ধরি আমরা, সেই জায়গা থেকে কি আদৌ এটাকে বিচার করব, নাকি মণ্ডপ সজ্জার ক্ষেত্রে কি ভাবে আমরা মণ্ডপ সজ্জা, যেটা বেশ কিছুক্ষণ আগে বললেন তথাগতদা এবং রাজস্বী যেটা বলছেন যে মা দুর্গার পুজো, সেই জায়গা থেকে সেন্টিমেন্ট, সেই জায়গায় ধর্মীয় ভাবাবেগ, আদৌ কি সেই জায়গাটার গুরুত্ব পাবে, নাকি শুধুমাত্র রাজনৈতিক চাটুকারিতার গুরুত্ব পাবে, নাকি কোথাও দুটোই মিলেমিশে আজকের ফাইনাল প্রোডাক্ট হচ্ছে এই ভারত চক্র? আমি আসছি এটা বিরতির পর, অনিন্দবাবুর কাছে আমি আসবো, একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। আপনারা প্লিজ এই আলোচনাটাকে ঐতিহাসিক আলোচনায় নিয়ে যাবেন না, আজকের পয়েন্টে আমরা আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করি। এটা বিরতির পর ফিরে আসছি। কথা হচ্ছিল দমদম পার্কের ভারত চক্রের পুজো মণ্ডপ এবং তার থিম, সেই থিমের জুতোর ব্যবহার নিয়ে ইতিমধ্যেই যা পৌঁছে গিয়েছে আইনি পদক্ষেপের সেই দরজার সামনে, এবং সেখানে আইনি পদক্ষেপের রাস্তাও খুলে গিয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে। তা নিয়ে বিভিন্ন মহল থেকে সরব হয়েছেন বিভিন্ন গুণীজন, বিদ্বজন, কেউ বিষয়টাকে বিভিন্ন রকম, একদিকে কেউ ধর্মীয় ভাবাবেগের জায়গা থেকে দেখছেন, অন্য দল দেখছেন যে রাজনৈতিক চাটুকারিতার জায়গা থেকে, এবং এর মধ্যে তৃতীয় পক্ষ রয়েছেন যারা বলছেন যে শিল্পীর স্বাধীনতার জায়গা, সেখানে কেন হস্তক্ষেপ হবে, তা নিয়ে কেন বিতর্ক হবে। আমরা এই নিয়ে আলোচনা করছিলাম এবং এই পর্বে আমরা একেবারে বিতর্কে না গিয়ে প্রত্যেকের বক্তব্য, প্রত্যেকের ওপিনিয়ন, অভিমত আমরা শুনবো এক এক করে। আমাদের সঙ্গে রয়েছেন অনিন্দ সিনহা রয়, রাজনৈতিক বিশ্লেষক। অনিন্দবাবু, আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? অনিন্দবাবুর জন্য 1 মিনিট। প্রথমে বলি, তথাগত বাবুর যে বক্তব্য শুনলাম সেটা সত্যি নিন্দনীয়, কুরুচিকর বক্তব্য করলেন। উনার মতো দুটি রাজ্যের রাজ্যপাল এইভাবে কথা বলেন, সত্যি খুব কষ্ট লাগলো শুনে। দ্বিতীয় হচ্ছে, দেখুন, একটা থিম করেছে একটা, আর প্যান্ডেল করা আর ভেতরে মূর্তি, দুটো আলাদা পার্ট। কারুর ভালো লাগতে পারে, কারুর খারাপ লাগতে পারে, এই পর্যন্ত ঠিক ছিল। এর মধ্যে যখন রাজনীতি ঢুকে গেল না, তখনই ব্যাপারটা মানে
ব্যাপারটা একদমই মানে রাজনীতি কেন্দ্রিক হয়ে গেল। তৃণমূল, বিজেপি, এটা দরকার ছিল না। কারোর ভালো লেগেছে সেটা ভালো বলতে পারে, কারোর খারাপ লেগেছে সে খারাপ বলতে পারে, কেউ আইনের ইয়েতে গেছে, করতে গেছে যে হ্যাঁ আইনের সহায়তা নেব, সেটাও নিতে পারে। কিন্তু শুভেন্দুবাবু হুমকি দিয়েছেন ষষ্ঠীর মধ্যে যদি জুতো না খুলে নেওয়া হয় তাহলে ওনারা ব্যবস্থা নেবেন। এই রাজনীতি করাটা কোনো দরকার ছিল না। আর রইল ব্যাপারটা কি হয়েছে, দেখুন শিল্পী তার মতো করে চিন্তাভাবনা করেছে, তার কতটা চিন্তাভাবনা তিনি করবেন সেটা তার সঙ্গে কথা বলা উচিত, তিনি কি ভেবেছেন সেটা তার সঙ্গে কথা বলা উচিত। থিমের সঙ্গে দুর্গাপুজোর কোনো সম্পর্ক নেই। আপনারা বিজেপির লোকেরা জানে না, দুর্গাপুজো যখন হয় মেনলি ঘরটাকে পুজো করা হয় এবং সেটাকে ঘিরে দেওয়া হয়, প্রাণ প্রতিষ্ঠা করা হয়, তার সঙ্গে থিমের কোনো সম্পর্ক নেই। থিমের পুজো হয় না, দুর্গার পুজো হয়। তথাগত বাবুরা জানেন না, আমার পাশে যে ভাইটি বসে আছে তিনিও হয়তো জানেন না। মা দুর্গা প্রতিমা যখন বিসর্জন হয় প্রথমে ঘট বিসর্জন হয়, তারপরে প্রতিমা বিসর্জন হয়, ঘটটাই মেন। ইনারা তো জানেন না, ইনারা শুধু নিজেদের। এবং এটাও ঠিক আরেকটা কথা আমি বলি, আরেকটা কথা আমি বলি, সোনালি আরেকটা কথা বলি, আমি আরেকটা কথা বলি, আলাদা করে অন্য ছোট প্রতিমা রয়েছে পুজো করার জন্য, এটাও প্রতিনিধিত্ব করার জন্য বিজেপিকে কে দায়িত্ব দিল মশাই? বিজেপি এত বড় বড় কথা বলছে, বিজেপিকে কে দায়িত্ব দিল? আমি হিন্দু, আমি তো দায়িত্ব দিইনি। এখানে যতগুলো লোক আছে তারা কি দায়িত্ব দিয়েছে কেউ বিজেপিকে দেখার জন্য? কে দায়িত্ব দিল বিজেপিকে দেখার জন্য? আমার বক্তব্য হচ্ছে সব কিছু নিয়ে রাজনীতি করবেন না। উনি বলে তথাগতভাবে বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তুষ্ট করার জন্য। আরে মশাই আপনি জানেন মমতা বন্দ্যোপাধ্যায় তুষ্ট করার জন্য আপনি নাকি দুটো রাজ্যের নাকি রাজ্যপাল ছিলেন, এইভাবে আপনি কথা বলেন? শিল্পীর জন্ম নিয়ে কথা বলছেন, কিভাবে কথা বলছেন? আপনার কথা কত লোক শুনছে? এরকম ধরনের কথা বলবেন না। বেশ, আমি আসি রাজস্বীর কাছে, এক এক করে। রাজস্বী প্লিজ। এক নম্বর কথা হচ্ছে দুর্গাপুজো একটি মহাপুজো। দুর্গাপুজো একজন ব্যক্তি করতে আগেকার দিনে পারতেন না, রাজা রাজারা জমিদার বাড়ি এরা করতেন। তো এই দুর্গাপুজো আমি তো বিরক্ত করিনি আপনাকে। এক এক করে আমি টাইমার দিয়ে রেখেছি। দুর্গাপুজো আমি শেষ করতে দিন আমি তো বিরক্ত করিনি। তো এই দুর্গাপুজোটা কোথায় হতো? এই দুর্গাপুজো হতো চণ্ডী মণ্ডপে বা কোনো নাট মন্দিরে। কালক্রমে যখন এটা অনেকজন মানুষ মিলে একসঙ্গে একটি দুর্গাপুজো করতে লাগলেন, তখন কোনো যৌথ চণ্ডী মণ্ডপ বা নাট মন্দির ছাড়া একটি অস্থায়ী মণ্ডপ হিসেবে সেটিকে তৈরি করে তার মধ্যে মা দুর্গাকে এনে পুজো করা হতো। তো বেসিক্যালি আমাকে শেষ করতে দিন, আমি বিরক্ত করিনি আপনার সময়। আরে বিরক্তর কথা নয়, সেখানটাতে তার মানে কি সেটা একটা ঠাকুর ঘর। আমার বাড়িতেও ঠাকুর ঘর আছে, এখানে যারা যারা দেখছেন তাদের প্রত্যেকের বাড়িতে ঠাকুর ঘর আছে। আমরা কি ঠাকুর ঘরে চটিটা পরে ঢুকি? ঠাকুর ঘরের দেওয়ালে চটি আটকাই? ঠাকুর ঘরের সিংহাসনের সামনে আমরা চটি রাখি, চটি সাজিয়ে রাখি? যদি রাখি তাহলে নিজে যারা বলছেন নিজের বাড়ির বসার ঘরে চটি সাজিয়ে রাখো, তারা নিজের বাড়ির দেওয়ালে নানান রকম ছেঁড়া জুতো চটি রাখো, নিজের বাড়ির ঠাকুর ঘরে রাখো। তার মা তাকে পারমিশন দেন কিনা সেটা দেখতে চাই। তার মা বলুক যে হ্যাঁ ঠাকুর ঘরে চটি দিয়ে ঢোকা সম্ভব, তার বাড়ির মা বলুক। অনিন্দ একটু কথা বলতে দিন শুভশ্রী আমাদের। শুভশ্রী দাদা প্লিজ আপনার টাইম 1 মিনিট। শুভশ্রী দাদা, আমার বক্তব্য হচ্ছে আমি আগেই বলেছি চটি আর খড়ম পরে ঢুকলে ঢুকতে পারবেন, খড়ম অনেকের ঠাকুর ঘরে যাচ্ছে। সব্যসাচী বাবু কার বাড়ি ঠাকুর ঘরে খড়ম নিয়ে ঢুকতে দেখেছেন? কার বাড়ি ঠাকুর ঘরে খড়ম নিয়ে ঢুকতে দেখেছেন? আপনি বলুন সেটা। ওনার বাড়িতে দেখেছেন? মার্ক্সীয় কালচার, এটা হিন্দু কালচার নয়। একটু শেষ করতে দিন প্লিজ, তুল বসাই। টাইমার চলছে। আরএসএসের লোক আবার হিন্দু কালচার শেখাচ্ছে। দাদা আপনার কাছ থেকে শিখবো নাকি হিন্দু কালচার? যাদের সম্পূর্ণ আইডিয়োলজি, ভাড়া করা আইডিয়োলজি রাশিয়ান থেকে আর ইয়ের থেকে, আরে ম্যাকিয়াভেলিয়ান আইডিয়োলজি কাছ থেকে শিখবো, আপনার কাছ থেকে শিখবো। রাজস্বী বাবু আমাকে ডিবেটটা শেষ করতে হবে। রাজস্বী প্লিজ ওনাকে বলতে দিন, ওনার টাইমার চলছে, বলতে দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা যখন লাগানো হলো দুর্গা প্রতিমার উপরে, সেটা নিয়ে একটা এফআইআর। দুর্গা প্রতিমা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আপনি দেখেছেন? সরকারি টাকা ব্যবহৃত হয়েছে, সরকারি টাকা ব্যবহৃত হয়েছে মিডিয়ায় বেরিয়েছে। সেটা নিয়ে নাকি আপনারা পুজো নিয়ে কথা বলেন না। অনিন্দ রাজস্বী, তাহলে আপনারা যখন কথা বলবেন তাহলে
সব্যসাচীদাও কথা বলবে এবং কারোর কথা কিছু শোনা যাবে না। প্রত্যেকের নিজস্ব ওপিনিয়ন রয়েছে, আমি শুরুতেই বললাম। আমি আপনার কথা শুনলাম অনিন্দ, আপনার কথা শুনলাম তো আমি। প্লিজ সব্যসাচীদের আরো 30 সেকেন্ড প্লিজ, আরো 30 সেকেন্ড। সব্যসাচীদা বলুন, বলুন সব্যসাচীদা। বন্দ্যোপাধ্যায়ের মুখ ব্যবহার করা, সরকারি অনুদান দেওয়া, সেই অনুদানের টাকায় যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ একটি প্রতিমাতে যদি গঠিত হয়, সেটা যদি পূজিত হয়, তাহলে এটা দুর্নীতির অভিযোগ, কোনো ধর্মীয় কারণে নয়। দুর্নীতির অভিযোগে ওই ক্লাব রাজ্যের মুখ্যমন্ত্রী দুজনের বিরুদ্ধেই প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে মামলা করা যেতে পারত। আজব কাণ্ড, শুভেন্দু বাবুর হাতেই অস্ত্র থাকা সত্ত্বেও তিনি একটি এফআইআর করলেন না। তিনি বললেন না ওখান থেকে মুখটা খুলে মা দুর্গার মুখ বসিয়ে দেওয়া হোক। এই হচ্ছে বিজেপি, তাদের ভক্তি। আর হয়তো এই ভক্তিটা আরএসএস এর দুর্গার প্রতি ভক্তি। আর দ্বিতীয়ত অবাক কাণ্ড, এই ঘটনাটাকে মেনে নিয়ে সেই ক্লাবও নাকি করে যাচ্ছে পুজো। খবরের কাগজ, টিভি, এসব জায়গায় এগুলো দেখানো হচ্ছে। এই জিনিসটা যদি চলতে থাকে তাহলে বোধহয় আমরা কেউ ভালো থাকবো না। ধর্ম পিছিয়ে দেয়, আমাদেরকে এগোতে হবে উৎসবকে এগোনোর জন্য। তাই ওনারা আইএসএফ এর সঙ্গে জোট করেছিলেন, ওই যে বলছিলেন তাই জন্য আইএসএফ এর সঙ্গে জোট করেছিলেন। এবং মহিষাসুর মার্টিরডাম ডের নামে মা দুর্গাকে কি শব্দ ব্যবহার করা হয়েছিল ওনাদের নিজেদের সমর্থকরা যে নিউতে দাঁড়িয়ে সে কথাটা কোথায় ভুলে যাচ্ছেন। মহিষাসুর মার্টিরডাম ডে, মহিষাসুর মার্টিরডাম ডে 9 দিন ধরে মহিষাসুরের সঙ্গে সহবাস করেছিলেন নাকি মা দুর্গা? ওনাদের রাজস্বী, নির্বাচন আর দুর্গাপুজো এক তো নয়। নির্বাচনে কে কার সঙ্গে গাঁটছড়া বাঁধবে তার সঙ্গে আমরা দুর্গাপুজোকে কি মেলাতে পারি? বোধহয় পারি না। ধর্ম পিছিয়ে দেয়, তাই ধর্মগুরুর সঙ্গে গাঁটছড়া বাঁধে। এক লাইনে শেষ করব, আলোচনা শেষ করব। অনিন্দ এক লাইনে শেষ করব, আলোচনা শেষ করব। ধর্ম পিছিয়ে দেয় কি এগিয়ে দেয় সেটা একজন ওই বামপন্থী লোকের কাছে শুনবো না প্লিজ, দয়া করে। আর একটা কথা হলো, সরকারি অনুদান যে 50,000 টাকা করে যে ক্লাবগুলোকে দেওয়া হয়েছে, কোর্ট গ্রিন সিগন্যাল দিয়েছে, বলেছে হ্যাঁ ঠিক করা আছে, ক্লাবগুলোকে তাদের কোভিড ব্যবস্থার জন্য দেওয়া হয়েছে। আসলে বামপন্থী লোকেরা এগুলো জানে না, শুধু ওনারা বাজে বাজে কথাগুলো বলে যান। আর শুনে রাখুন, আপনারা ধর্ম নিয়ে যত কম কথা বলবেন বাংলার মানুষ তত ভালো থাকবে। আরে মশাই, আপনাদের সীতারাম গোয়েন্দ হাউ আই বিকাম আ হিন্দু কমিউনিস্ট হার্ডলাইনে লিখে দিয়ে গেছে, আপনি বরং সেটা পড়ুন। আপনারা আগে পড়ুন হাউ আই বিকাম আ হিন্দু। সীতারাম গোয়েন্দ আপনারা অবজেকশন জানিয়েছিলেন, না এটাই আবার কথা বলেন কি করে আপনারা? আমার মনে হয় কি বলবেন না, দয়া করে। এটাই আমাদের বাংলা, এটাই আমাদের বাংলা এবং এটাই আমাদের বাঙালি সংস্কৃতি। আমি জানি না কোনটা, আমি আলোচনা শেষ করছি এখানেই। কিন্তু সত্যি সত্যি এই বিষয়গুলো নিয়ে আমরা কোথাও একমত হতে পারি না কোনো জায়গা থেকে দাঁড়িয়ে। ঠিক যেরকম গতবারও কোথাও কোভিড বিধির মধ্যে সেখানেও কোথাও আইনি দ্বারস্থ হতে হয়েছিল আইনজীবীদের, এবং সেখানে কোভিড বিধি মেনে কিভাবে পুজো মণ্ডপে কারা ঢুকবেন না, মানুষ কিভাবে ভালো থাকবেন সেটাও যেরকম দেখতে হয়েছিল আইনের দরজায় খটখট করে। এবং এবারও সেরকম দেখুন যে এই পুজো, এই অদ্ভুত একটা সময় করোনার মধ্যে, সেখানেও থিম নিয়ে এমন একটা বিতর্ক জানি শুরুতেই কোথাও একটা আইনি দরজা খুলে সেখানে নক করে কোথাও আমাদের এবারের দুর্গাপুজো শুরু হচ্ছে। এবং এই নিয়েও নানা রকমের মত, এখানেও কোথাও একমত হওয়ার মতো জায়গায় নেই। আমি নিঃসন্দেহে এই বিষয়ের দিকে নজর রাখবো আমরা। তবে এই আলোচনায় বিতর্ক শেষ করছি এখানেই, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে। রাজস্বী, অনিন্দ এবং সব্যসাচীদা, এই আলোচনা এখানেই শেষ করছে। অবশ্যই এই মামলার গতি প্রকৃতি বা কোন দিকে যায় এবং শেষ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলও যেখানে নেমে পড়েছেন। আমরা এর আগে দেখেছি মৃত্যু নিয়ে রাজনীতি, মরদেহ নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি তো রয়েছেই। আর এবার কোথাও সেখানে যোগ হচ্ছে এই যে থিমের যে ভাবনা চিন্তা, তা নিয়ে কোথাও রাজনীতির অভিযোগ, এবং সেটা কোথাও নবতম সংযোজন এই দুর্গাপুজোর সঙ্গে। অবশ্যই এদিকে ভবিষ্যৎ কি হচ্ছে নজর রাখবে। একটা বিরতির পর ফিরে আসছে আরও কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। পুজোর গন্ধ চারিদিকে এবং তার মধ্যেই পুজোর থিম নিয়ে বিতর্ক রয়েছে। কিন্তু শুধু বিতর্ক তো একটা মণ্ডপের দিকে নজর রাখলে হবে না, বিতর্ক নিয়ে এবং বাকি যে জায়গাগুলোর যে ছবি ধরা পড়ছে পুজোর সময় সেদিকেও নজর রাখা যাক। আমাদের প্রতিনিধি সমাজজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আজাদগড় পুজো প্যান্ডেল থেকে। সমাজজিৎ, কি ছবি সেখানকার? পুজো এখনো শুরুই হয়নি, তার আগে মানুষজন অনেকেই রাস্তায় বেরিয়েছেন। কি ছবি সেখানে ধরা পড়ছে, সেখানকার কি থিম, কেমন সেখানকার আবহ এই মুহূর্তে?
স্বর্ণালী, এখানে চলে এলে তোমার মনে হবে তুমি শহরের কোলাহল থেকে অনেকটা দূরে চলে এসেছো। টালিগঞ্জের আজাদগড় ক্লাবের এবারের পুজোর থিম নৈরিতা। আমি আমার ভিডিও জার্নালিস্ট শম্ভুকে বলবো সরাসরি মাতৃমূর্তি দেখাতে। দেখতে পাচ্ছ একেবারে মা সাধারণ পোশাকে, একেবারে আমাদের মা আমাদের কাছে যেমন ঠিক সেভাবেই যেন এখানে দুর্গা মূর্তি মাতৃ প্রতিমা হয়ে দেখা দিয়েছে। নৈরিতা থিম, তার জন্যই হয়তোবা মাকে এভাবে সাজিয়ে তোলা হয়েছে। আমরা একটু উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে নেব কেন তারা এই নৈরিতা থিম রেখেছে এবারে। উদ্যোক্তারা রয়েছেন এখানে, সামনেই রয়েছেন আমাদের সামনে। এখানে দেখতে পাচ্ছ, তুমি বলছিলে প্যান্ডেলে ভিড় কেমন হচ্ছে। উদ্বোধন এখনো হয়নি, উদ্বোধন আজ রাতে হবে, 8:30 9টা নাগাদ উদ্বোধন হওয়ার কথা। তার আগে কচি কাছারা বেরিয়ে পড়েছে। আমি একটু ছোট্ট বন্ধুর সঙ্গে কথা বলে নেব। কেমন লাগছে ঠাকুর দেখে? খুব ভালো। তুমি এখানেই থাকো? না, এটা আমার মামা বাড়ি। তো এবার কি প্যান্ডেল হপিং শুরু হয়ে গেল চতুর্থী থেকে? হ্যাঁ প্যান্ডেলে ঘোরা শুরু হয়ে গেল চতুর্থী থেকে? হ্যাঁ ভালো লাগছে ঘুরতে? হ্যাঁ। সঙ্গে ছোট্ট ভাই এটা? প্যান্ডেলে ঘুরতে ওর খুব ভালো লাগছে এবং ওরা ঘুরে বেড়াচ্ছে। এখানে উদ্যোক্তাদের মধ্যে আমরা পেয়ে গিয়েছি, কথা বলবো। নমস্কার, আমরা রিপাবলিক বাংলা থেকে এসেছি। ঠিক কি কারণে, কি ভাবনায় নৈরিতায় সাজিয়ে তুলেছেন? নৈরিতা আমাদের ভাবনা এই বছরের পুজোর। নৈরিতা কথার অর্থ হচ্ছে মহীয়সী নারী, কোনো বিজয়িনী নারী, কোনো মানবিক নারী। মা দুর্গা আমাদের কাছে শুধুমাত্র কোনো নারী নন, মা দুর্গা আসলে প্রতীক। মা দুর্গা প্রতীক আমার গর্ভধারিণী মায়, মা দুর্গা প্রতীক আমার দেশমাতৃকা, এবং অবশ্যই মা দুর্গা দেবী দুর্গা, দুর্গতি নাশিনী দুর্গা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার বড় হয়ে ওঠা, তার নিরাপদ, সব থেকে নিরাপদ আশ্রয় মা, একদমই। এবং সেই জন্য মাতৃমূর্তি নৈরিতা। এই একদম ভাবনা সমাধিতা। থেকেই যারা বাইরেও থাকেন তারাও কিন্তু বিপদে পড়লে মায়ের কাছেই ফিরে আসে। একদম সেই খুব খুব সাধারণ, যেটা শুরুতেই সমাধিতা শুরু করলেন, যে একদমই সেই কোনো রকম জাঁকজমক নেই, খুব সাধারণ মণ্ডপ এবং সেই রকম থিম, এবং মানুষজন কিন্তু বেরিয়ে পড়েছেন কোভিড বিধি মেনেই, একটু একটু করে বেরোচ্ছেন তারা। এই ছবি আমরা দেখছি। সময় আরো একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। সারা বছর ধরে বিভিন্ন ইস্যু, বিভিন্ন রাজনৈতিক সমীকরণ, তার সঙ্গে ঘটনা দুর্ঘটনা সবকিছু নিয়ে সোজাসুজি প্রশ্ন করি এবং আগামী দিনেও করব। তবে তার সঙ্গে এখন থেকে প্রতিদিন পুজোর আবহ সেহেতু পুজোর ছবিটাও তুলে ধরবো আপনাদের সামনে প্রতিদিন ঠিক সন্ধ্যেবেলা 6:57। সোজাসুজি স্বর্ণালী শেষ করছি আজ এখানে। আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যে 6:57। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে পুজো কাটান। নমস্কার।